হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 জন্য এমসিকিউ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব তড়িৎ চুম্বক চ্যাপ্টার থেকে। আশা রাখছি যে তোমাদের তড়িৎ চুম্বক চ্যাপ্টার সবার পড়া হয়ে গেছে। তো চলো সলভ করা যাক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। ভালো করে প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, যখন আমি সলভ করাচ্ছি কোশ্চেনগুলো খাতা পেন নিয়ে বসবে অবশ্যই, শুধু ভিডিও দেখবে না, তাহলে কিন্তু পারবে না। সমস্ত কোশ্চেন আমি রাইমার্টিন থেকে নিয়েছি। ওকে, রাইমার্টিন যে কোশ্চেন ব্যাংক সেখান থেকে। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন কি বলা হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের মাত্রীয় সংকেত কি? ধরে নাও আমি চৌম্বক ক্ষেত্রের মাত্রীয় সংকেত ভুলে গেছি, তাহলে কি করে বের করব? উই নো দ্যাট, আমরা জানি এফ সমান কিউ ভিবি। যখন অ্যাকচুয়ালি হয় কিউ ভিবি সাইন থিটা, তো সাইন থিটার তো কোনো মাত্রা নেই। সাইন থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তখন সেই ক্ষেত্রে এফ সমান কিউ ভিবি হয়ে যাবে। তাহলে আমি লিখলাম যে এফ সমান কিউ ভিবি। ওকে, তাহলে এখান থেকে বি সমান কি হবে বলো? এফ বাই কিউ ভি। এফ এর মাত্রা তোমরা জানো, ক্লাস 7-8 থেকে পড়ছো, এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2। আর কিউ এর মাত্রা আইটি, আর ভি এর মাত্রা এল টি ইনভার্স। দেখো এমটা অ্যাজ ইট ইজ থেকে গেল, টি কাটলো, একটা এল কেটে গেল, তাহলে এম আই ইনভার্স, আগে টিটা লিখি তাই না, এম টি টু দি পাওয়ার -2 আই ইনভার্স। দেখো এম টি টু দি পাওয়ার -2 আই ইনভার্স। তো যদি মনে না থাকে তো বের করে নেবে, তার জন্য কিন্তু তোমাকে এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে। ওকে, আশা করি ক্লিয়ার। তো চলো দেখে নি কোনটা অ্যান্সার হবে, এম টি টু দি পাওয়ার -2 আই ইনভার্স। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে আই অ্যাম্পিয়ার তড়িৎবাহী এল মিটার দৈর্ঘ্যের একটা ঋজু পরিবাহীকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে? এই কোশ্চেনটাতে একটু বুঝিয়ে বলি যে কি বলতে চাইছে। ওরা বলছে যে একটা অর্ধবৃত্ত আছে, ঠিক আছে, মানে একটা তার আছে, প্রথমে এল দৈর্ঘ্যের তার, তো একে বাঁকিয়ে অর্ধবৃত্ত করা হলো। তো এই অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে, এইটাই বলতে চেয়েছে। দেখো যদি পূর্ণবৃত্ত হতো তাহলে সেক্ষেত্রে কি হতো? পূর্ণবৃত্ত হলে, যদি এটা পূর্ণবৃত্ত হতো, তাহলে পূর্ণবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় মিউ নট আই বাই 2r। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে এটা হবে মিউ নট আই বাই 4r, অর্ধেক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে দেখো যে মিউ নট আই বাই 4r। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার ব্যাপারটা। ঠিক আছে, মিউ নট আই বাই 4r। ওকে, তোমরাও খাতায় লিখে নেবে, ফর্মুলাগুলো কিন্তু মনে রাখবে। ওকে, ফর্মুলা ছাড়া কিন্তু এই এমসিকিউ সলভ করতে পারবে না, কারণ সেখানে তো তুমি ডিরাইভ করতে পারবে না ওই ফর্মুলাগুলো। ওকে, তো চলো দেখা যাক। বেশ, এবার এখানে এল বলে দিয়েছে, কিন্তু এই 4r টোরার এসব কিছু বলা নাই। হ্যাঁ, এটা মাথায় রাখবে। আচ্ছা, তুমি এল দৈর্ঘ্যের তারকে বাঁকিয়ে এরকম তৈরি করেছো, তার মানে আমি এটা বলতে পারি যে এইটার যা পরিধি সেটা এল এর সঙ্গে সমান। তাহলে অর্ধবৃত্তের যেটা পরিধি সেটাই তো এল এর সঙ্গে সমান, তার মানে বেশ, তাহলে অর্ধবৃত্তের পরিধি কত? পূর্ণবৃত্ত হলে 2πr হতো, তাহলে অর্ধবৃত্ত হলে শুধু πr, তাহলে πr ইকুয়াল টু এল। তাহলে এইখান থেকে তুমি আর বের করে নাও, আর ইকুয়াল টু হচ্ছে কি এল বাই পাই। ব্যাস, তাহলে এই ফর্মুলাতে তুমি আর এর জায়গায় এল বাই পাই বসিয়ে দাও। তাহলে কত পেলে? মিউ নট আই বাই 4 ইন্টু এল বাই পাই। তাহলে অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এবার অপশনগুলোকে একবার দেখতে হবে কিরকম দিয়েছে। দেখো মিউ নটকে ওরা রাখেনি, তাহলে মিউ নটের ভ্যালু বসিয়ে দাও। তাহলে মিউ নটের ভ্যালু তো আমরা জানি, মিউ নটের ভ্যালু কত না 4π ইন্টু 10⁻⁻7 ইন্টু আই বাই 4 ইন্টু এল, ওপরে চলে গেল পাই, তাহলে পাই আর পাই হয়ে গেল পাই স্কোয়ার। ওকে, 4 কেটে গেল, তাহলে ফাইনালি তুমি পেলে কত না পাই স্কোয়ার আই বাই এল ইন্টু 10⁻⁻7। তাহলে লিখে দিচ্ছি এখানটা, কি পেলে? পাই স্কোয়ার আই বাই এল ইন্টু 10⁻⁻7, পাই স্কোয়ার আই বাই এল ইন্টু 10⁻⁻7, এইটা তুমি পেলে। ঠিক আছে, অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কোথায় গেল? এই যে অপশন এ। দেখো, আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে এবার নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার কক্ষপথে একটা ইলেকট্রন প্রতি সেকেন্ডে n সংখ্যক বার আবর্তন করছে, কেন্দ্রবিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কি হবে? দেখো কি বলছে, ঘটনাটা একটু বুঝিয়ে বলি। বলছে একটা এখানে কি না বৃত্তপথে একটা ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে। তো ইলেকট্রন ঘুরছে, তার মানে আমি ধরে নিতে পারি যে এটা কারেন্টের সঙ্গে সমান। ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে কারেন্ট যায়, একটা আধান ঘুরছে তার মানে কারেন্ট ঘুরছে, ব্যাস সোজা কথা। ঠিক আছে, তাহলে আধান যদি ঘুরে তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট হবে কত? আমরা জানি আই সমান কিউ বাই টি, কিউ এর জায়গায় ই বাই টি। বলো ক্লিয়ার, আই ইকুয়ালস টু ই বাই টি। এবার একটা বৃত্তের কেন্দ্রে
চৌম্বক ক্ষেত্র কত হয়? বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় বি সমান মিউ নট আই বাই টু আর। আই এর জায়গায় ই বাই টু টি বসিয়ে দেবো, তাহলে মিউ নটের জায়গায় 4 পাই ইন্টু 10⁻⁻7। আই এর জায়গায় আমি বসাবো এটাকে ই, নিচে দেবো টি ইন্টু টু আর। দেখো 1/t মানেই তো কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কি? যে 1 সেকেন্ডে কতবার ঘুরছে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এখানে দেখো 1/t চলে এসছে অলরেডি। তাহলে আমি এখানে লিখতে পারি যে 4 পাই ইন্টু 10⁻⁻7, ওকে, ইন্টু এন ইন্টু ই বাই টু আর। ক্লিয়ার? আমি 1/tটাকে এন লিখে দিলাম, কারণ আমরা জানি কম্পাঙ্ক সমান 1/পর্যায়কাল। এটা মনে রাখতে হবে, একবার ঘুরতে সময় লাগে টি। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘোরে? 1/t। এটা তো জানো যে কম্পাঙ্ক সমান 1/পর্যায়কাল, তাহলে 1/পর্যায়কালটাকে আমি কম্পাঙ্ক করে দিলাম। এবার দেখো কোনটা অ্যান্সার আছে। তাহলে অ্যান্সার হবে মিউ নট এনই বাই টু আর। এইটা ওরা মিউ নটটাকে ব্রেক করেনি, আমি মিউ নটটাকে ব্রেক করে দিয়েছি, ব্যাস আর কিছুই না, ভ্যালু বসিয়ে দিয়েছি আমি মিউ নটের। ঠিক আছে, দেখো আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ইজি কোয়েশ্চেন এগুলো, একদম ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে? 50 পাকের একটা ঘন সন্নিকট তারের কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার। বেশ, কুণ্ডলীর ব্যাসার্ধ এত মিটার হলে সেটির ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে? তার মানে ওরা বলতে চাইছে একটা কুণ্ডলিতে কারেন্ট যাচ্ছে, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে। একদম ইজি কোয়েশ্চেন, একটা কুণ্ডলিতে কারেন্ট যাচ্ছে, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে। চলো দেখা যাক কি হবে। দেখো আমি এখনই পড়লাম একটা কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা বি সমান মিউ নট আই বাই টু আর, এটাই মাত্র পড়লাম। এবার এখানে ওরা সব কিছু বলে দিয়েছে, কিন্তু বলেছে এক পাকের কুণ্ডলী নয়, এন পাকের কুণ্ডলী, পাক সংখ্যা বলা আছে। তাহলে মিউ নটের জায়গায় লিখবো 4 পাই ইন্টু 10⁻⁻7, আই এর জায়গায় লিখবো 10 অ্যাম্পিয়ার, ওকে 10 নো প্রবলেম, বাই 2 গণিত আর এর জায়গায় লিখবো 25 ইন্টু 10⁻²। বেশ, 25 ইন্টু 10⁻², আর এন এর জায়গায় লিখবো 50। ব্যাস হয়ে গেল। দেখো 25 2 50 কেটে গেল, এখানে আর কিছু থাকবে না। তাহলে অ্যান্সার হবে, আচ্ছা অ্যান্সারগুলো কিন্তু পাইটা রেখেছে, তাহলে পাই আমি গুণ করবো না। তাহলে ফাইনালি দেখো কি আসছে। তাহলে এখানে তুমি রেখে দিলে 4 পাই, ওকে, ইন্টু 10⁻⁻6 এত টেসলা। 4 পাই ইন্টু 10⁻⁻6 টেসলা। তাহলে কোনটা অ্যান্সার হবে দেখে নাও। 4 পাই ইন্টু একটাও কিন্তু নেই, -6 দিয়ে কিন্তু কিচ্ছু নেই। ও হো হো হো, এইখানে একটা 10⁻², আছে, এটাকে আমি অ্যাভয়েড করে দিয়েছি। তাহলে এই 2টা উপরে গেলে -4ই হয়, একদম ঠিক, ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে 4 পাই ইন্টু 10⁻⁻4 টেসলা, 4 পাই ইন্টু 10⁻⁻4 টেসলা, তার মানে এই অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে দেখো এই যে কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট, আর যেখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেওয়ার হাই চান্স আছে, তাই এই ফর্মুলাগুলো কিন্তু ভুলবে না। যে ফর্মুলাগুলো এই অঙ্কতে লাগছে সেইগুলো অবশ্যই একটু লিখে রাখবে। ঠিক আছে, যে একটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত, সেটা হচ্ছে বি, সেটা লিখে রাখবে। ঠিক আছে, এইগুলোই কিন্তু কাজে লাগবে। বেশ, তারপরে দেখা যাক, চলো দেখি কি বলছে। তারপরে কি বলছে দেখা যাক। তারপরে বলছে একটা প্যাসেজ দিয়েছে, বেশ একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা পড়ে নাও। ঠিক আছে, কি বলছে না, গতিশীলমান আধান এবং তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তড়িৎ বন্টনের জন্য যে সাধারণ সমীকরণ ব্যবহৃত হয় তাকে বায়ো-সাভার্টের সূত্র বলে। বেশ, তড়িৎ বন্টনের জন্য যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় তা নির্ণয় করার জন্য অবশ্যই তাতে ভেক্টর গুণফল সংশ্লিষ্ট থাকে, এবং তা অবশ্যই কলনবিদ্যা সম্পর্কিত সমস্যা। যেহেতু তড়িৎ প্রবাহ থেকে ক্ষেত্র বিন্দুর দূরত্ব ক্রমাগত পরিবর্তনশীল হয়, এই সূত্র অনুসারে কোনো একটা বিন্দুতে ডিএল দৈর্ঘ্য সম্পন্ন তড়িৎবাহী দৈর্ঘ্য প্রবাহিত তড়িৎ প্রবাহ আই এবং ক্ষুদ্র তড়িৎবাহী থেকে দূরত্ব আর হলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এইটা। দেখো এইটা পড়ে যে বিশাল কিছু তুমি লাভবান হবে তা নয়। ঠিক আছে, এগুলো তো সেই ইংলিশের রিডিং কম্প্রিহেনশন নয় যে আমি ওখানটা পড়লাম আর ওখান থেকে অ্যান্সার থাকবে, এরকম কিন্তু নয়। ঠিক আছে, মানে হয়তো অনেকে ভাবছো যে এরকম প্যাসেজ দিয়ে দেবে তো সেখান থেকে পড়ে অ্যান্সার করব। তোমার যদি এই সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, শুধু প্যাসেজ পড়ে কিন্তু অ্যান্সার করা যাবে না। বোঝা গেল কি বললাম? প্যাসেজ পড়ে শুধু অ্যান্সার করা কিন্তু যাবে না। ঠিক আছে, এটা আগে থেকে তোমার নলেজ থাকতে হবে, তবেই তুমি অ্যান্সার করতে পারবে। এই প্যাসেজটা ফালতু, এটা দেওয়া যা না দেওয়া চাই, তুমি কোশ্চেনগুলো পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, তো মুদ্রা কথা ওরা বলতে চাইছে যে দেখো, হ্যাঁ, কারেন্ট যদি যায় তাহলে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। এইটা কারেন্টের তার দিয়ে কারেন্ট যাচ্ছে,
এখানে আমি একটা ক্ষুদ্র অংশ ডিএল নিলাম, তো এখান থেকে কি না আর দূরত্বে একটা বিন্দু যদি নাও পি বিন্দু, তাহলে এখানে তুমি চৌম্বক ক্ষেত্র পাবে। আর এই চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ, ডিবি হবে, ঠিক আছে, মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউব, এইটা ওরা বলে দিয়েছে। ঠিক আছে, এখানে যে চৌম্বক ক্ষেত্রটা হবে সেটা হবে এইটা, মিউ নট বাই 4 পাই, হ্যাঁ, আই ডিএল ক্রস আর বাই আর কিউব, এইটা কিন্তু ওরা বলেছে। ওকে, নো প্রবলেম, ডান। ঠিক আছে, এবার এখান থেকে এবার কোশ্চেনগুলো একটুখানি দেখে নিই। বেশ, বলছে একটা ক্ষুদ্র তড়িৎবাহী দৈর্ঘ্য ডিএল এর জন্য তার থেকে আর দূরত্বে ক্ষুদ্র পরিবাহী বরাবর তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র ডিবি এর দিক কোন দিকে হয়। দেখো, এখানে ফর্মুলাটা আমি যখন লিখলাম একটা জিনিস লক্ষ্য করো, ডিএল ক্রস আর লিখেছি। ডিএল ক্রস আর করলে আমি যে নতুন ভেক্টরটা পাবো সেটা কোন ভেক্টর, সেটা এই যে ডিবি ভেক্টর পাবো। তাহলে ডিবি এর দিক কোন দিকে, এটা পুরো ভেক্টরের কনসেপ্ট মনে রাখবে। যদি এ একটা ভেক্টর হয়, বি একটা ভেক্টর হয়, তাহলে এ ক্রস বি হবে এ আর বি এর সঙ্গে লম্ব। তার মানে এইটা হবে এ ক্রস বি। এ থেকে বি এর দিকে একটা স্ক্রুকে ঘোরালে সেই স্ক্রুটা, হ্যাঁ, যেদিকে যাবে সেইটাই হচ্ছে এ ক্রস বি এর দিক। তার মানে এ ক্রস বি এমন একটা ভেক্টর যার দিক এ এর সঙ্গেও লম্ব আবার বি এর সঙ্গেও লম্ব। তেমনি এখানে দেখো, এই যে ডিবি এর দিকটা এমন একটা দিক যেটা ডিএল এর সঙ্গেও লম্ব আবার আর এর সঙ্গেও লম্ব। ব্যাস, হয়ে গেল। তাহলে কি হবে না, ডিএল এবং আর উভয়ের সঙ্গে লম্ব হবে এই ডিবি ভেক্টর। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, এল দৈর্ঘ্যের একটি সরলরৈখিক তড়িৎবাহী তারের জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র কি হবে। দেখো, আর যাই হোক, আমি যদি এরকম একটা তার নিই, এটা একটা তার নিলাম, তো এই তারের মধ্যে দিয়ে ধরে নিলাম কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, এখান থেকে আমি কিছুটা দূরে একটা পি বিন্দু নিলাম, লম্ব সমদ্বিখণ্ডক যদি বলে, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয় আর এই অ্যাঙ্গেলটা যদি θ2 হয়, এই দুটো আমি জাস্ট দুটো রেখা অঙ্কন করেছি। যদি ওইটা θ1 হয় আর এটা θ2 হয়, তাহলে মাথায় রাখবে এই দূরত্বটাকে আমি আর নিলাম। এই পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র হবে সেই চৌম্বক ক্ষেত্রের মান হবে বি সমান মিউ নট আই বাই 4 পাই আর সাইন θ1 প্লাস সাইন θ2। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। তো আর যাই হোক না কেন, আর যাই হোক না কেন, এই যে এই ভ্যালুটা ভ্যারিজেস 1/r এর সঙ্গে ভ্যারি করছে। আমি আর কিছু দেখবো না, এবার আমি চলে আসবো আগের কোশ্চেনে। এখানেও তাই বলেছে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে তুমি যদি একটা বিন্দু নাও, তাহলে চৌম্বক ক্ষেত্র কিন্তু 1/r রূপে হ্রাস পাবে, 1/r রূপে হ্রাস পাবে। ব্যাস, হয়ে গেল, ফর্মুলাও তোমাকে বলে দিলাম। ওকে, আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। তারপরে দেখো, দুটি দীর্ঘ সরলরৈখিক পরিবাহীকে পরস্পর সমান্তরালে রাখা হলো, প্রত্যেকটির মধ্যে দিয়ে আই তড়িৎ একই দিকে প্রবাহিত হচ্ছে, তাদের মধ্যে ব্যবধান 2r, তাদের মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কি হবে। দেখা যাক, চলো কি বলছে। আমি জিনিসটা একটুখানি বুঝিয়ে বলি যে কি বলতে চাইছে। বলতে চাইছে কোশ্চেনটাতে যে এইখানে একটা তার আছে আর এইখানে একটা তার আছে, এই তারও এই দিকে কারেন্ট যাচ্ছে, এই তারও এই দিকে কারেন্ট যাচ্ছে। তো এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 2r। তাহলে মাঝের একটা পয়েন্ট যদি আমি নিই, হ্যাঁ, অবশ্যই একই কারেন্ট যাচ্ছে আই আর আই, তাহলে মাঝের পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কি হবে, কি করে বের করব। দেখো, আমি ডান হাতের বুড়ো আঙুলটাকে এই দিকে রাখবো, এই বিন্দুতে আসতে গেলে আমাকে বুড়ো আঙুলটাকে ভেতর দিকে নিয়ে যেতে হচ্ছে, আর এখানে রাখলে এই বিন্দুতে আসতে গেলে উপর দিকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে এর জন্য ভেতর দিকে আর এর জন্য উপরের দিকে, এটাকে বলা হয়, হ্যাঁ, ডান হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়ম, রাইট হ্যান্ড থাম্ব রুল। ঠিক আছে, তাহলে দেখো, একজনের দিক ভেতরের দিকে আর একজনের দিক উপরের দিকে, কিন্তু এইটা যদি আর হয় তাহলে এইটাও আর, কারণ এটা মধ্যবিন্দু। এবার আমরা তো একটু আগেই পড়েছি যে বি ইকুয়াল টু কিন্তু মিউ নট আই বাই 2 পাই আর, যদি অসীম দীর্ঘ থাকে, অসীম দীর্ঘ থাকলে এইটা হয়ে যায় 2 পাই আর। তো আর তো দুজনারই সেম, আইও সেম, তাহলে একজন ভেতরের দিক একজন উপরের দিক, তাহলে ওভারঅল বি কত হবে, বি নেট ইকুয়াল টু 0 হবে, বি নেট ইকুয়াল টু 0 হবে। একটা জিনিস খেয়াল করবে, এই কোশ্চেনে যদি বলতো যে একজন কারেন্ট নিয়ে যাচ্ছে উপরের দিকে আর একজন কারেন্ট নিয়ে যাচ্ছে নিচের দিকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা 0 হতো না, কারণ তখন এর ক্ষেত্রে হতো নিচের দিকে, আর এর ক্ষেত্রে আমি যখন এই দিকে হাত রাখতাম এর ক্ষেত্রে হতো নিচের দিকে, তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু নিচের দিকে হতো, সেই ক্ষেত্রে যোগ হয়ে যেত, সেখানে 0 কিন্তু হতো না। ওকে, ডান। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। বলছে বায়োসাভার্টের সূত্র বিকল্পভাবে যে রূপে প্রকাশ করা যায় তা হলো,
বায়ো সাভার্টের সূত্র বিকল্পভাবে প্রকাশ করতে গেলে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র দিয়ে প্রকাশ করতে হবে। তো অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র যারা জানো না তাদের জন্য একটা আমি হালকা করে বলে রাখি। এইদিকে একটা তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, ধরে নিচ্ছি আমি আই কারেন্ট যাচ্ছে এখান থেকে, হ্যাঁ, আর ডিস্টেন্স দূরে পি বিন্দুতে যদি আমাকে চৌম্বক ক্ষেত্র বের করতে বলে, দেখো কারেন্ট গেলেই চৌম্বক পাবো, এটা মাথায় রাখতে হবে। তো এখানে যদি চৌম্বক ক্ষেত্র বের করতে বলে, তো এর ওপর দিয়ে আমাকে একটা লুপ কল্পনা করতে হবে। হ্যাঁ, এটা কি লুপ? এটা হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপ। এই লুপ কল্পনা করতে হবে। এই লুপের ওপরে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন বি ডট ডিএল ক্লোজ লাইন ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইকুয়াল টু হবে মিউ নট আই। ঠিক আছে, এই আইটা কোন আই? আই এনক্লোজড। আই এনক্লোজড মানে, আই এনক্লোজড মানে হচ্ছে যে কারেন্টটা এর ভেতরে আছে সেইটা। তাহলে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই এনক্লোজড, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। যাকে বাদ দাও, আবার ফিরে আসি পড়াই। কি বলছে দেখো, বলছে প্রদত্ত তড়িৎবাহী সংস্থায় ও বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কি হবে। এই যে ছবিটা তোমাকে দিয়ে দিয়েছে, এই ছবিটাতে ফোকাস করো। এই যে ছবিটা বলছে এখানে এই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মানে কত হবে, কি করে বের করবো? ছবিটা একটু জুম করে দিই, যদি জুম করা যায় তাহলে আরো ভালো বুঝতে পারবে। এই দেখো, এখানে দেখো আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি। আমি জানি না তোমরা কটা জিনিস দেখতে পাচ্ছ, আমি কিন্তু দুটো জিনিস দেখতে পাচ্ছি। দেখো, এইটা হচ্ছে একটা অর্ধ অসীম তার, এটা অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। আর এইটা হচ্ছে একটা অর্ধবৃত্ত। তাহলে একটা অর্ধ অসীম তার আর একটা অর্ধবৃত্ত। বুঝতে পেরেছো কি বলছি? তো অর্ধবৃত্ত আর অর্ধ অসীম তার। আচ্ছা, প্রথমেই দেখবো চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হচ্ছে। যদি যদি ডান হাতের বুড়ো আঙুলটাকে রাখি, তাহলে দেখো ও বিন্দুতে আমার এই আঙুল কটা কিন্তু ভেতরের দিকে যাচ্ছে। ঠিক আছে, আর এই যে এই ঘুরছে যেটা কারেন্টটা কিন্তু এইরকম করে গিয়ে এইভাবে ঘুরছে। তাহলে আমি যদি একটা স্ক্রুকে রেখে ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে স্ক্রুটা ভেতরের দিকে যাচ্ছে। তাহলে দেখো এর জন্য ভেতরের দিকে, আবার এর জন্য ভেতরের দিকে, তাহলে দুটোই ভেতরের দিকে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টোটাল বি যেটা পাবো, সেই বিটা পাবো দেখো বি1 প্লাস বি2। বি1 কি? অর্ধবৃত্তের যে ফর্মুলা, হ্যাঁ মানে সরি, অর্ধ অসীমের যে ফর্মুলা সেইটা বুঝবে। অর্ধ অসীমের ফর্মুলা হচ্ছে মিউ নট আই বাই 4 পাই আর, এইটা অর্ধ অসীমের ফর্মুলা। আর এটা একটা কি? অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ফর্মুলা হচ্ছে মিউ নট আই বাই 4 আর। তাহলে দুটো থেকে মিউ নট আই বাই 4 আর কমন আসবে। যদি কমন চলে আসে তাহলে পড়ে থাকবে দেখো 1/পাই প্লাস 1। ব্যাস, কোন দিকে হবে? ইনওয়ার্ড, ভেতরের দিকে হবে। ঠিক আছে, মিউ নট আই বাই 4 আর 1/পাই প্লাস 1। তাহলে অ্যান্সার কোনটা হবে দেখা যাক। এইটা হয়ে যাবে দেখো অ্যান্সার, মিউ নট আই বাই 4 আর 1/পাই প্লাস 1। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে, ঠিক আছে, বেশ। এবার কোশ্চেন নাম্বার 6-এ চলে যাব। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 6 আশা করি দেখা যাচ্ছে। ঠিক আছে, 10⁻³ টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে 10⁻7 মিটার/সেকেন্ড বেগ নিয়ে একটা ইলেকট্রন গতিশীল হলে ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল এবং ইলেকট্রনটির বৃত্তীয় কক্ষপথের ব্যাসার্ধ কি হবে। দেখো, এটা টোনো টাইপের কোশ্চেন। এতক্ষণ আমরা চৌম্বক ক্ষেত্র বের করছিলাম, এবার বলছে একটা ইলেকট্রন যদি চৌম্বক ক্ষেত্রে ঢুকে যায় তাহলে তার উপর কত বল কাজ করবে। একটু ডিফারেন্ট কোশ্চেন। ওকে, তার জন্য আমি একটুখানি আগে বুঝিয়ে নিই। দেখো, মনে করো এইদিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে। ঠিক আছে স্যার, চৌম্বক ক্ষেত্র কাজ করছে মানে ব্যাপারটা কি বলতে চাইছেন বুঝলাম না। ধরে নাও এইদিকে একটা নর্থ পোল আছে, এইদিকে একটা সাউথ পোল আছে চৌম্বকের। মনে রাখবে সবসময় চৌম্বক ক্ষেত্র কাজ করে নর্থ থেকে সাউথের দিকে। তাহলে এইদিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, আমি তো ভুল কিছু বলিনি। তাহলে এইদিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, বেশ, নো প্রবলেম। চৌম্বক ক্ষেত্র কাজ করছে। হয়েছে কি, এই মতো অবস্থায় একটা কণা, সেটা ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, যে কেউ হতে পারে, কোনো একটা আহিত কণা সে এই দিকে প্রবেশ করেছে। এই দিকে প্রবেশ করেছে ভি বেগে, এই দিকে প্রবেশ করেছে ভি বেগে। আর এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে প্রবেশ করেছে। তাহলে এর ওপর একটা বল কাজ করবে। কে প্রয়োগ করবে বল? এই চৌম্বক ক্ষেত্র কিন্তু এই কণার ওপর, আহিত কণার ওপর একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে, হয় বল প্রয়োগ করে সরিয়ে দেবে বা ঘুরিয়ে দেবে, কিছু একটা হবে। তো সেই বলটা হচ্ছে এফ সমান কিউ ভি বি সাইন থিটা। আর যদি তুমি ভাবো যে ভেক্টর ফর্মে লিখবো, তাহলে হবে এফ সমান কিউ ইন্টু ভি ক্রস পি, এইটা হবে। ঠিক আছে, বেশ। এবার আমাদের কোশ্চেনে
এটাই বলেছে যে একটা ইলেকট্রন নাকি প্রবেশ করেছে। ঠিক আছে, তো ইলেকট্রনের আধান আমরা জানি, চলো বসাই এক এক করে। তাহলে এফ হবে ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19, কারণ কিউ ভি বি বসাবো। সাইন থিটা, থিটার জায়গায় 90 ডিগ্রি হবে কারণ সমকোণ যেহেতু বলে দিয়েছে। বেশ ঠিক আছে, তাহলে কিউ বসালাম। এবার ভি বসাবো, কত বেগ? 10⁻7 বেগে। বেশ, কিউ ভি বি চৌম্বক ক্ষেত্র কত সেটাও বলা আছে, 10⁻³ টেসলা, 10⁻³ ব্যাস। তাহলে কত হলো দেখো, 19 থেকে 3 বাদ দিলে হয় 16, 16 থেকে 7 বাদ দাও তাহলে কত হবে? 9, তাই তো? তাহলে 1.6 ইন্টু 10⁻⁻9, এইটা হবে অ্যান্সার। কিন্তু অ্যান্সার তো মিললো না, কোথাও একটা কি ভুল করছি। দেখা যাক কি কি দিয়েছে। ইলেকট্রন গতিশীল, ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল ও বৃত্তীয় কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে চৌম্বক বল কত এলো? 1.6 ইন্টু 10⁻⁻9। কোথায় ভুল করলাম দেখা যাক। বলছে কিউ ভিবি, তো কিউ তো 1.6 ইন্টু 10⁻⁻19 বসিয়েছি, ইন্টু 10⁻7 ইন্টু 10⁻³ একদম কারেক্ট আছে। না, এখানে কিন্তু কোনো ভুল কিছু দেখছি না। ওকে ঠিক আছে, 4.8 আছে। না, এখানে তো আর কিছু ভুল নেই। -3 একদম কারেক্ট আছে, এখানে আর কোনো কিছু ভুল দেখতে পাচ্ছি না। এবার যদি বলে যে ব্যাসার্ধ বের করো, এটা মনে রাখবে, যখন কোনো কণা চৌম্বক ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকে যায়, একটা কণা সে চৌম্বক ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকে গেলেই না ওকে বৃত্তপথে ঘোরাবে। ঠিক আছে, এই কণাটা সে বৃত্তপথে ঘুরবে, আর ওই বৃত্তপথের ব্যাসার্ধ হবে আর সমান mv/qb। ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রনের ব্যাসার্ধ কত হবে, মানে ইলেকট্রনটা যখন ঘুরছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে? না, বৃত্তপথের ব্যাসার্ধ হবে, দেখো এম এর জায়গায় তুমি বসাবে 9.1 ইন্টু 10⁻31 কেজি, এটা ইলেকট্রনের ভর। তোমাকে ভি বলে দিয়েছে, ভিও বলে দিয়েছে, আবার বিও বলে দিয়েছে। ভি কত? 10⁻7, আর বি হচ্ছে 10⁻³ তাহলে বসিয়ে দেবো 10⁻7। ওকে, এটা ভি। আর কিউ এর জায়গায় 1.6 ইন্টু 10⁻⁻19, আর এইটা হচ্ছে কি 10⁻³ ডান। ওপরে 9.1, নিচে 1.6। বেশ ভালো কথা, ডাইরেক্ট তো ভাই কাটবে না। দেখা যাক কি কতদূর হয়। ওপরটা যদি আমি 9 ধরে নিই আর নিচেরটা যদি আমি 1.5 ধরে নিই, দেখো অ্যাপ্রক্সিমেশন কাজে লাগাতে হবে কারণ আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া নেই, এটা মাথায় রাখতে হবে। তো আমি কি করলাম, এইটাকে ধরে নিলাম 9.1 আছে, আমি 9 ধরে নিলাম, আর এটাকে আমি ধরে নিলাম 1.5। তো 1.5 ইন্টু যদি তুমি 2 করো তাহলে 3 পাবে, আর 3কে 3 দিয়ে গুণ করলে 9 পাওয়া যায়। তাহলে 1.5কে 6 দিয়ে গুণ করলে 9 পাওয়া যায়, 6 15 90। তাহলে এটা আমি ডাইরেক্ট কত দিয়ে কাটবো? এটা আমি 6 দিয়ে কাটবো। ঠিক আছে, 1.5 ইন্টু 6 মানে 9। বেশ, অ্যাপ্রক্স করে দিলাম। তাহলে 6 ইন্টু, দেখো 31 আর 19, 31 থেকে 19 বাদ গেলে কত হয়? 31 থেকে প্রথমে আমি 9 বাদ দেবো। ঠিক আছে, আচ্ছা তারও সুবিধা হবে, এর থেকেও সুবিধা হবে। এখানে একটা 7 আছে দেখো, তাহলে 10⁻31 থেকে 7 বাদ দাও, তাহলে কত হবে বলো? এক বাদ গেলো 6, তার মানে 10⁻24। বেশ, তাহলে উপরে -24 আর নিচে 19, ওপরে উঠলো 19 20 21 22 23 24 মানে -5। আবার এটা যখন উপরে উঠলো +3 হয়ে, তাহলে 10⁻−5 আর +3, তাহলে কত হবে? 10⁻², 10⁻², এত মিটার। তার মানে আমি বলতে পারি যে 6 সেন্টিমিটার। এবার দেখা যাক 6 সেন্টিমিটার অপশানে আছে কিনা। প্রথম অপশান কিন্তু আমাদের মেলেনি। ঠিক আছে, তাহলে দেখো এটা কাছাকাছি যেটা হবে সেটাই হবে, তার মানে 5.7 সেন্টিমিটার। তাহলে এখানে অ্যান্সার হবে 5.7 সেন্টিমিটার। বুঝে গেল? এইটা হবে অ্যান্সার, 5.7 সেন্টিমিটার। দেখো আশা করি ক্লিয়ার। তার কারণ আমি তো অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়েছিলাম। ঠিক আছে, আমি তো অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়েছিলাম, বুঝতে পেরেছি তো? কারণ আমি এখানটা কি ধরেছিলাম, 9.1 ছিল, আমি সেটাকে 9 ধরেছিলাম, আর এটা 1.6কে 1.5 ধরেছিলাম, দিয়ে আমার অ্যান্সার এসছে 6 সেন্টিমিটার। তার মানে কাছাকাছি কিছু একটা আসবে। ঠিক আছে, তাহলে 6 সেন্টিমিটারের সব থেকে কাছাকাছি কি আছে? 5.7, তাহলে অ্যান্সার হবে কিন্তু 5.7। দেখো আশা করি ক্লিয়ার। ওকে, তারপরে একটা সেম কোশ্চেন আছে, এই যে অনুরূপ প্রশ্ন। এই অনুরূপ প্রশ্নটাও তোমরা করবে। বলছে একটা প্রোটন, হ্যাঁ, 1.5 টেসলা ফ্লাক্স ঘনত্বের চৌম্বক ক্ষেত্রে 2 ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড বেগে ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে প্রবেশ করেছে। বেশ, তাহলে প্রোটনটিতে ক্রিয়াশীল বল কত হবে? সেম টাইপের কোশ্চেন, ডাইরেক্ট ফর্মুলা, এফ সমান কিউ ভিবি সাইন থিটা। চলো সলভ করা যাক। তাহলে আমি কি লিখবো, যে এফ সমান কিউ ভিবি সাইন থিটা। তো
এফ এর ভ্যালু তো বের করতে হবে, কিউ বলা আছে, প্রোটন বলা আছে, তো প্রোটনের ভ্যালু কত, প্রোটনের চার্জ হচ্ছে একই, ইলেকট্রনের সঙ্গে সমান, ওইটা নেগেটিভ এটা পজিটিভ। আচ্ছা, কত বেগে প্রবেশ করেছে, বেগ বলে দিয়েছে 2 × 10⁷, তাহলে বসালাম 2 × 10⁷ ইন্টু, আর কি বলেছে, চৌম্বক ক্ষেত্রও বলে দিয়েছে, চৌম্বক ক্ষেত্র বলেছে 1.5, বেশ 1.5, আর কত অ্যাঙ্গেলে প্রবেশ করেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি মানে sin 30, আর sin 30 ভ্যালু হচ্ছে কি হাফ, ব্যাস ঠিক আছে। তাহলে এবার তুমি এখানে 2 কেটে দাও, প্রথমে 2 কেটে দিলে তাহলে কি পড়ে থাকলো 1.6 × 1.5, আচ্ছা সেটাকে এখন বাদ দিচ্ছি আমি, একটা জিনিস আগে দেখি, -19 আর 7 কত হবে, 19 থেকে 7 বাদ দিলে হয় 12, ঠিক আছে। তাহলে এটা পড়ে থাকছে 10⁻⁻12, দেখো 1.6 আর 1.5, যদি এটা 1.5 হতো, 15 × 15 = 225, এটা আমরা জানি, তাহলে এটা যদি 1.5 হতো তাহলে কত হতো, তাহলে হতো 2.25, এইটা হতো, ঠিক আছে। এবার এর কাছাকাছি অ্যান্সার আমাদেরকে খুঁজতে হবে, এর কাছাকাছি অ্যান্সার একটাই আছে, সেটা হচ্ছে এইটা 2.4 × 10⁻⁻12, ঠিক আছে। এইভাবে অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়ে তোমাদেরকে অ্যান্সার বের করতে হবে, তাহলে কিন্তু সুবিধা হবে, কারণ ক্যালকুলেটর ইউজ করতে কিন্তু দেওয়া নেই। ওকে, সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির একটি তড়িৎগ্রস্ত কণা কত মানের বল অনুভব করবে। দেখো তোমাদেরকে আমি বারবার বললাম একটা জিনিস, যে এফ সমান কিন্তু মনে রাখতে হবে যে কিউ ভিবি সাইন থিটা। এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে বেগ আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে অ্যাঙ্গেল। বেশ ভাই, যদি একটা কণা দাঁড়িয়ে থাকে তাহলে তার বেগ কত, 0, তাই বেগ যদি 0 হয় তাহলে কি কোনো চৌম্বক বল কাজ করবে, করবে না, চৌম্বক বলও হবে 0, কারণ স্থির কণার ওপরে কোনো চৌম্বক বল কাজ করবে না, 0। দেখো, আশা করি ক্লিয়ার হবে। দেখো, তো এই ভিডিওতে আমরা এই কোশ্চেন নাম্বার 6 পর্যন্তই সলভ করলাম, নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 7 থেকে শুরু করব। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।